এবং ইউনূস বলছিল যে সারা দুনিয়াকে বাংলাদেশের কাছে নিয়ে আসবে, এবং কিছু সাদা চামড়া মানুষের নিয়ে এসে বসে মিটিং করে দেখাইছে যে হ্যাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন দেশের মানুষ এখানে আসতেছে। হুম। তো এভাবে দেখাইছিল, কিন্তু আমরা সেটাকে দেখে খুব খুশি হয়েছিলাম, তাই না? কিন্তু খুশি হয়ে লাভ কি হয়েছে বলেন? সেটা কি আসছে? আসেনি। তো মাঝখান থেকে আমাদের দেশের জন্য যেটা ক্ষতি হইলো, যে আমাদের এই এই 2টা বছর ইউরোপে গমনের ক্ষেত্রে বাংলাদেশিরা কতটুকু পিছিয়ে গেছে, ফলে পুরা রেমিটেন্স ইনপুট মানে ফ্লাকচুয়েট হয়ে গেছে, এবং এই জায়গাটা কে এনেছে? ইন্ডিয়ানরা এনেছে। ইন্ডিয়া, আমেরিকা এবং ইসরায়েল, এরা এক বেল্টের, বুঝতে পেরেছেন? এরা এক বেল্ট। এই এক বেল্ট আপনার হলো, এর মধ্যে আমেরিকা আপনার হলো বাংলাদেশের পলিটিক্যাল পলিসির জন্য অতটা, বা বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য অতটা দুশ্চিন্তার না, কারণ আমরা একটা ছোট দেশ, ঠিক আছে? এটা হলো একটা বিষয়। এইদিকে কিন্তু তারা একজোট, এরকম কখনো ভাববেন না ভারতের ক্ষতি করে আমেরিকা বাংলাদেশকে ফেভার করবে। সার্বভৌমত্বের বিষয়ে এইটা মাথায় রাখবেন, বুঝতে পেরেছেন? এবং আমেরিকা বাংলাদেশকে ভারতের চোখ দিয়ে দেখে, এটা সবসময় দেখতেই থাকবে, এই পলিসি চেঞ্জ হবে না কখনোই। সুতরাং ভারতের চোখ দিয়ে দেখা পরিবর্তে আমেরিকা সরাসরি বাংলাদেশকে দেখবে, এই চিন্তা থেকে যারা আমেরিকার আগ্রাসন অ্যাকসেপ্ট করতে চান, তারা হলো বোকার স্বর্গে বসবাস করে। এটা হলো একটা বিষয়। আর চায়না এমনিতেই ছোটখাটো বিভিন্ন ব্রিজ ট্রিজ বানায় দেওয়ার ক্ষেত্রে, বিষয়টা হলো ওরা মিস্ত্রির কাজটা পাইলো, এটাই বিষয়টা, বুঝতে পেরেছেন? ওদের ছাড়াও কাজ সম্ভব। আমি একটা বিষয় বলি, পার্থক্য বলি। আমাদের যে যমুনা রেল সেতুটা হইলো, তারপর মেঘনা সেতু জাপান বানিয়েছে, তাই না? যমুনা রেল সেতু জাপান বানাইছে না? হ্যাঁ, জাপানিজ কোম্পানি বানিয়েছে যমুনা রেল সেতু। হ্যাঁ, জাপান বাংলাদেশ যতগুলো প্রকল্প করছে, সেই প্রকল্পগুলো শেষে অনেকগুলোতে টাকা ফেরত দেওয়ার উদাহরণ আছে। কিন্তু চায়না যে প্রকল্পগুলো করছে, সেগুলোতে নতুন করে বাজেট করে করে বরাদ্দ বাড়াইতে হচ্ছে। এই হলো চায়না এবং জাপানের কাজের বিষয়। চায়না আপনাকে সস্তায় বলবে, কিন্তু ধাপে 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 আপনাকে বাড়াই করে নেবে, ঠিক আছে? সুতরাং, এবং চায়না বাংলাদেশের জন্য কখনো আশীর্বাদ না, এটা মনে রাখবেন। চায়না বাংলাদেশের আয়ের সোর্স না, কখনোই না। বরঞ্চ আমাদের ডলার রিজার্ভ ড্রেন আউট হয় চায়নার মাধ্যমে। ড্রেন আউট, গরম মোবাইল থেকে যেরকম চার্জ বের হয়ে যায় না, এরকম ভাবে বাংলাদেশ থেকে টাকা বের হয়ে যায় চায়নার হাতে, চায়না ড্রেন আউট হয়। চায়না আমাদের কাছ থেকে কিছু কেনে না, তেমন একটা, খুব স্বল্প। হ্যাঁ, কোন দিক দেবেন? তো এটা হলো বিষয় গেল। সুতরাং মানে চায়না থেকে আমাদের শুধু কিনতেই হয়, চায়না আমাদের কাছে কিছু কেনে না। আমাদের ডলার ড্রেন আউট হয় চায়নায়, ঠিক আছে? কিন্তু তাহলে আমরা, আমাদের পলিসিতে কি থাকবে? প্রথমত হলো আমেরিকা থেকে যে আমাদের রিজার্ভ ডলার, বা আমেরিকাতে গার্মেন্টস পণ্য বিক্রি করা, এই লাইনটা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না। এই লাইন নষ্ট হওয়া আবার সার্বভৌমত্ব নষ্ট, এটা হলো একটা বিষয়। ঠিক একইভাবে ইউরোপের যে চ্যানেলটা আছে আমাদের বিজনেসের, সেটাও বন্ধ হওয়া যাবে না, সেটাও আমাদের চালু রাখতে হবে। এইসব বিষয় বিবেচনা করে চায়না আমাদের শুধু একটা ক্রয়ের জায়গা, ঠিক আছে? এটা হলো বিষয়। তো
চায়নার সাথে বাংলাদেশের ওপেন যোগাযোগ বৃদ্ধি উচিত না। এই যে অনেক মানুষ চায়না যায় না, চায়না গিয়ে ঘুরে আসে, এটা হওয়া উচিত না। যায় এই যে সারাক্ষণ বিজ্ঞাপন দেয় চায়না মাল কিনে বেচেন না, এই যে লোভ দেখায়, চায়নার একটা বাজার বাংলাদেশে সৃষ্টি করতেছে। বাংলাদেশের যে সকল ইনফ্লুয়েন্সাররা, তারা কিন্তু দেশের ক্ষতি করতেছে এবং চায়না থেকে বিভিন্ন শৌখিন জিনিস আমদানি করতেছে যারা, তারাও দেশের ক্ষতি করতেছে। বুঝতে পেরেছেন? একটা পানির পট দেশীয় প্রযুক্তি তৈরি করলে সেটাতে পানি খেলেই হবে, কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন চায়না থেকে নিয়ে আসতেছে, নিয়ে এসে এখানে ট্রেড করতেছে। তারা বেসিক্যালি দেশের ডলারগুলো ওখানে রেখে আসতেছে। এটা খেলনা গাড়ি, এটা আমাদের লোকালি তৈরি হয় যেগুলো, সেগুলোই যথেষ্ট। কিন্তু অনেক উদ্যোক্তারা আরও মানে খুব ফিনিশিং ভালো চাইনিজ নিয়ে এসে এখানে বাজার ছাড়তেছে। তারা এই বাজারের উপকার করতেছে না, ঠিক আছে? এবং চায়না বাংলাদেশের যোগাযোগ যত বাড়বে, স্মুথ হবে, তত বেশি এই ডলার ড্রেন আউট বেড়ে যাবে তত বেশি, ঠিক আছে? এবং এই ডলার ড্রেন আউট হওয়া যাবে না। এই যোগাযোগ সীমিত হতে হবে। আপনি যেটা করবেন, আপনার হলো উদ্যোক্তা পর্যায়ে চায়নার সঙ্গে যোগাযোগ বাড়াবেন। হ্যাঁ, দোকানদার পর্যায়ে না, ট্রেডার পর্যায়ে না, উদ্যোক্তা পর্যায়ে চায়নার সঙ্গে যোগাযোগ বাড়াতে হবে। বাংলাদেশি উদ্যোক্তা, চাইনিজ উদ্যোক্তা, এই পর্যায়ে যোগাযোগ বাড়াতে হবে। ফর টেকনোলজি শেয়ারিং, নট প্রোডাক্ট শেয়ারিং, ঠিক আছে? প্রোডাক্ট শেয়ারিং এর জন্য চায়নার সাথে যোগাযোগ বাড়ানো যাবে না। এদের ছেলেপেলে, ছাত্র দলের ছেলেপেলে চায়নায় যাবে, তারপরে ডাকসু এরা চায়নায় গেছে, এর আগে অনেকে গেছে। এই যে মার্কেটিং, চায়নার সাথে মার্কেটিং, বেশি চায়নাতে আসো, ওয়েলকাম চায়না, হ্যাঁ, ওয়েলকাম ইন চায়না, যায় জিনিস কিনে আসবে, ঠিক আছে? এগুলো হওয়া যাবে না। পেন ড্রাইভের মতো প্রযুক্তি চায়না থেকে আনার তো প্রয়োজন নাই, তাই না? এগুলো যে চিপ আছে, চিপটা কিনে নিয়ে আসুক, বাকি সবকিছু বাংলাদেশে কেন সম্ভব না? চিপও বাংলাদেশে তৈরি করা সম্ভব, সবই সম্ভব। এখন অসম্ভব কি? ঠিক আছে, সম্ভব এগুলা। চায়নার সঙ্গে বাংলাদেশের যোগাযোগ কমাতে হবে এবং একটা ভুল চিন্তা এবং আপনার হলো দর্শন আমাদেরকে খুব ডিস্ট্রয় করছে। ভুল চিন্তাটা কীরকম আমি বলি। আমরা এইটা বলতে গেলে অনেকে মাইন্ড করবে, এই চিন্তাটা খুব ক্লিয়ার হতে হবে। ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসা রেস্ট্রিকশন বেড়ে গেছিল, চিকিৎসা ক্ষেত্রে কিছুটা খোলা রেখে অন্যান্য ক্ষেত্রে প্রায় বন্ধ হওয়ার পথে। এই কাজে বাংলাদেশের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে? ইয়েস এবং নো। আমরা বলছিলাম যে ভারতে গিয়ে টাকা খরচ করা বন্ধ হয়েছে বা এরকম বিষয় বলছে, ঠিক আছে? এরকম আমরা একটা ব্যাখ্যা দিচ্ছি যে ডলার ব্যয় কম হচ্ছে। আমি নিবিড়ভাবে এটা চিন্তা করছি যে কি ক্ষতি হয়েছে। দেখেন, ওরা কিন্তু চিকিৎসা ক্ষেত্রে ভারতে যাওয়া ওপেন রাখছিল, তার মানে যে টাকা খরচ করার খাত সেটা ওপেন রাখছিল। এবং বন্ধ হয়েছে কি ঝগড়া বিবাদের ফলে, যে ট্যুরিস্ট ভিসায় বন্ধ হয়েছে। ট্যুরিস্ট ভিসায় ভারতে গিয়ে কি করে বেসিক্যালি? প্রথমত, ট্যুরিস্ট ভিসা কেন প্রয়োজন হয়? একজন বাংলাদেশি যখন ইউরোপের বিভিন্ন দেশে যাবে, তখন তাকে বিভিন্ন দেশের ভিসা দেখাতে হয়, তাছাড়া তো সে ওই দেশে অ্যাক্সেস পায় না। আমেরিকা, ইউরোপ, লন্ডন, ফ্রান্স, ইতালি, বিভিন্ন দেশ আছে, ঠিক আছে? সে একটা প্রসেস হিসেবে ভারতে যায়। দ্বিতীয়ত হলো, ইউরোপের দূতাবাসগুলো ভারতে, ম্যান পাওয়ারগুলো সেখানে ভারতে। বাংলাদেশের কেউ যদি দক্ষিণ আফ্রিকাতে যেতে চায়, হ্যাঁ, তাহলে তাকে ভারতের মাধ্যমে যেতে হবে। দক্ষিণ আফ্রিকার অফিস বাংলাদেশে নাই। তো তাহলে আপনি কি করতে হবে? ভারতের মাধ্যমে যেতে হবে। আপনি আরো অন্যান্য দেশ, অপরাপর দেশ, ইউরোপের যে তথ্য দেশ আছে সবগুলো দেশের জানলো। তো যখন এই জায়গাটাতে রেস্ট্রিকশন হয়ে গেল ভারতের মাধ্যমে যাওয়ার নাই, তখন আমাদের ইউরোপের পুরা ম্যান পাওয়ারটা
লক হয়ে গিয়েছিল। এবং ইউনূস বলছিল যে সারা দুনিয়াকে বাংলাদেশের কাছে নিয়ে আসবে, এবং কিছু সাদা চামড়া মানুষের নিয়ে এসে বসে মিটিং করে দেখাইছে যে হ্যাঁ, বিভিন্ন দেশের বিভিন্ন দেশের মানুষ এখানে আসতেছে। হুম। তো এভাবে দেখাইছিল, কিন্তু আমরা সেটাকে দেখে খুব খুশি হয়েছিলাম, তাই না? কিন্তু খুশি হয়ে লাভ কি হয়েছে বলেন? সেটা কি আসেনি। তো মাঝখান থেকে আমাদের দেশের জন্য যেটা ক্ষতি হইলো, যে আমাদের এই এই 2টা বছর ইউরোপে গমনের ক্ষেত্রে বাংলাদেশিরা কতটুকু পিছিয়ে গেছে, ফলে পুরা রেমিটেন্স ইনপুট মানে ফ্লাকচুয়েট হয়ে গেছে, এবং এই জায়গাটা কে এনেছে? ইন্ডিয়ানরা এনেছে। তো এই বিষয়টাই, তো এরকম হয় না যে চায়না গিয়ে চায়নার মাধ্যমে ভিসা প্রসেসিং করে আমরা ওখানে গেলাম। যদি এটা হয় যে চায়নাতে গিয়ে চায়নার মাধ্যমে ভিসা প্রসেসিং করে অন্য ইউরোপের অন্যান্য দেশে যাওয়া যায়, তাহলে আবার সমস্যা ছিল না, যে হ্যাঁ যাক, এক দেশ না এক দেশ দিয়ে হয়। হ্যাঁ। অথবা এটাই যদি সিঙ্গাপুর দিয়ে হইতো, হ্যাঁ সিঙ্গাপুরে অল্প খরচে গিয়ে ওইখান থেকে বিভিন্ন দেশে যাওয়া যাচ্ছে, ইউরোপে আবেদন করা, তাহলে একটা বিষয় ছিল। বাট ভারত নিয়ারেস্ট প্রতিবেশী হিসেবে এটা বন্ধ হওয়াতে আমাদের অনেকটা ক্ষতি হয়ে গেছে। ওরা কিন্তু ওদের আর্নিং সোর্স চিকিৎসাটা ঠিকই অন রাখছে। তো দেখেন, আমি নিজে একটা কতটুকু ভুলের মধ্যে ছিলাম। সেই ভুলের বিষয়টা যখন নিজে নিজে ভাবতেছি, তখন আপনার হলো ক্লিয়ার হচ্ছে। যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশে আমাদের ইউরোপের দেশগুলোর দূতাবাস অন করতে পারছেন এবং তাদের ভিসা প্রসেসিং অন করতে পারছেন, ততক্ষণ পর্যন্ত আপনাকে এই নির্ভরতা কিছুই করার নাই। স্বনির্ভর না হওয়া পর্যন্ত আপনাকে ওই সহযোগিতা নিতেই হবে। হুম। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। অনেকটা সময় লাইনে ছিলাম, আপনারা অনেকটা সময় দিয়েছেন, ঠিক আছে? সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নাকি? হ্যাঁ, ঠিক বলে যাচ্ছি। আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। একজন লিখছে, বাইকের উপর অগ্রিম কর। বিষয়টা আলোচনা করার জন্য অনুরোধ জানিয়েছেন। আমার কিছু পারসেপশন বলি, ভালো খারাপ লাগবেই। আপনার হলো একটা R15 বাইক অথবা FZ বাইক, আরও কি আছে, যেই বাইকটা 3 লাখ 4 লাখ টাকা দিয়ে কিনছেন, আপনি রাইড করছেন, ঠিক আছে? আপনার রাইড করার জন্য স্মুথ একটা রাস্তা প্রয়োজন, নাকি? তো আপনার এটাকে নেগেটিভ পজিটিভ কি বলবো? এই রাস্তাটা, এই যে ভাঙা রাস্তা পার হয়ে আসলাম, ঠিক আছে? আমি যে গাড়িতে আছি, এই গাড়িটা প্রতি বছরে 25,000 টাকা মনে হয় কর দিতে হবে, ঠিক আছে? তো আমি বাইকই কিনতাম, কিন্তু আমার জন্য গাড়ি প্রয়োজন, নিয়মিত জার্নি করতে হয়, এই জন্য গাড়ি কিনেছি আলহামদুলিল্লাহ। গত সিজনেই, গত ফলের সিজনেই গাড়ি কেনা হয়ে গেছে। তো তো আমার প্রশ্ন হলো, এই যে আমাকেও 25,000 টাকা কর দিতে হয়, আরো যারা দামি গাড়ি আছে 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা কর দেয় প্রতি বছরে, ঠিক আছে? তো যেগুলো লো রেঞ্জের বাইক, ধরেন 150 সিসি পর্যন্ত এরকম হওয়া উচিত, 150 সিসি, অথবা অন্তত মধ্যবিত্তের কথা বিবেচনা করে 125 সিসি পর্যন্ত কর্মকূপ থাকা উচিত, 125 সিসি পর্যন্ত কর্মকূপ থাকা উচিত। কিন্তু যারা 150 সিসি, 200 সিসি, 250 সিসি, 300 সিসি বাইক চালাবেন, তো আপনার হলো 2-4 হাজার টাকা তো দেওয়া উচিত বলে আমি মনে করি, ঠিক আছে? কিন্তু যেটা লো সিসি, গরিব মানুষের বাইক যেগুলা, ঠিক আছে, 1 লিটারে 60 কিলো যায়, তাই না? 1 লিটারে 60 কিলো যায় যে বাইকগুলো, 50 কিলো যায়, মানে খুব হালকা সিসির গাড়ি, তারা করের আওতার বাইরে থাকা। অর্থাৎ বাইক যাদের নিয়মিত অফিসে যাওয়ার একটা বাহন, হ্যাঁ, স্বল্প মূল্যের একটা বাইক, অফিসে যায়, এই ধরনের রেঞ্জের বাইকগুলো যারা 120 সিসি নিচে, তারা কর্মমুক্ত থাকা উচিত। আর যারা সামর্থ্যবান শ্রেণী আছে, একটা বাইক যেটা 2.5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 4.5 লাখ টাকা, এই ধরনের দামি গ্যাজেট যারা ব্যবহার করে, তারা অবশ্যই গরিব না। সেই মানুষগুলো, আপনি যদি একটা সুন্দর রাস্তা পেতে চান, তাহলে আপনাকে এর জন্য পে করতে হবে, ঠিক আছে? এর জন্য কর পরিশোধ করতে হবে।
তো এটা হলো একটা বিষয়। তো যদি বলেন যে হ্যাঁ আপনি বিভিন্ন টোল দেন, এগুলো দেনই, আবার এটা কিসের জন্য কর, ঠিক আছে, তাহলে সেই হিসেবে আমি যে এই গাড়িতে বসে আছি সেটার জন্য 25,000 টাকা বছরে কর তাহলে কেন দেব? আমি তো গাড়ি কেনার সময় এই গাড়ির উপরে মানে 50% কর নেয় না এই গাড়িগুলো। হ্যাঁ, যে 12 লাখ টাকা দাম হলে 25 লাখ টাকা কেনা পড়ে নাকি এইরকম। তো আমরাও তো গাড়ি কেনার সময় কর দিতেই হয়। তো সেক্ষেত্রে আবার রাস্তায় চলতে কেন কর লাগে প্রতি বছরে বছরে? তাহলে সেই করগুলো বাদ দেবে, ঠিক আছে। তো সোসাইটি চলতে কিছু কিছু ক্ষেত্রে করের প্রয়োজন হয়, তবে যারা মধ্যম লেভেলের বাইক গুলো চলে আর একটু সিসি রেঞ্জ বাড়ায় দেওয়া উচিত। এটা 120-25 নাকি কি সিসি আছে ওই পর্যন্ত নিলে তাহলে দেখা যাবে যে নর্মাল অফিস গোয়িং আছে, লো রেঞ্জের বাইক চালায়, তারা ক্ষেত্রে একটা বেনিফিট পাবে। কিন্তু যারা ওই যে শৌখিন বাইকগুলো, দামি গ্যাজেটগুলো আছে, ওই বাইকগুলোর উপর অবশ্যই ট্যাক্সেবল হওয়া উচিত বলে আমি মনে করি। বলছিলেন, ঠিক আছে, আমি আমার মতামত রাখছি, এই মতামতের জন্য আবার গালি দিয়েন না, ঠিক আছে। ও আয়কর, আয়ের উপরে তো আয়কর তো আয়ের উপরেই। বাহন আপনার হলো রাস্তায় চলছে, তাহলে সবগুলো সব সব বাহনই কর দেয় প্রায়। আপনার হলো যত বাহন আছে সব বাহনই কর দেয়, শুধু বাইকটাই করের বাহিরে ছিল আলাদাভাবে, রুট কর, তাই না? বাইকটা করের বাহিরে ছিল। তো সেটাও আমি বলতেছি যে ছোট ছোট বাইকগুলো করের বাহিরে রেখে, যেগুলো দামি গ্যাজেট আছে, দামি হিসেবে শৌখিনতার যদি তার আপনার হলো স্ট্যাটাস স্ট্যাটাস মেনটেন করে, এই ধরনের বাইকগুলো অবশ্যই করের মধ্যে থাকা উচিত। তো যাচ্ছি হলো বগুড়া, বগুড়া যাচ্ছি। আর হলো বগুড়া থেকে মার সাথে দেখা করব। ঈদের দিনে ঢাকায় থাকবো কিছু সময়ের জন্য, অল্প সময়ের জন্য। যারা ঢাকায় ঈদ করবেন একটু দেখা করতে পারেন। রাষ্ট্রপতির বাসায় যাব, দাওয়াত আছে ওখানে। গতবার দেখা হয়েছিল রাষ্ট্রপতি আমাদের সাথে, মহামান্য রাষ্ট্রপতি, তাই না? হ্যাঁ। আর হলো তারপরে আসবো খুলনায়। আজকে একটা ছোট দুর্ঘটনা ঘটছে, আমার ছেলে শোকেসের সঙ্গে আঘাত পাইয়া উপরের ঠোঁট কেটে গেছে, তার খুব মন খারাপ। তো ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি। অনেক কমেন্ট করেছেন, অনেক আল্লাহর ওলি আউলিয়া কমেন্ট করছে, ঠিক আছে। যাদের নামে সরাসরি জান্নাত কনফার্ম তাদের কমেন্টগুলো পড়তেছি না, ঠিক আছে। সাধারণ নাগরিক যারা আছে, হ্যাঁ, তাদের কমেন্টটা দু একটা পড়তে পারি। অন্ধকার দেখাচ্ছে, রাইডের মধ্যে আছে যে, এই জন্য অন্ধকার দেখাচ্ছে। থাকে ভালো থাকে সবাই। ও আর শুনেন, সুভারেন্টিন, সার্বভৌমত্ব, এর অর্থটা বুঝতে হবে, ঠিক আছে। এটার অর্থ না বুঝে এত সহজে কাজ করা এত সহজে বোঝা যাবে না। সহজ করে মাথায় রাখবেন, সহজ করে